নমস্কার। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি তোমাদের সাথে জয়দেব মাঝি আর তোমরা দেখছো জয়দেব ক্লাসরুম। তো আজকে আমি আলোচনা করতে চলেছি মানচিত্রের শ্রেণীবিভাগ নিয়ে, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ম্যাপ। আজকে আমরা এই ভিডিওতে মানচিত্রের শ্রেণীবিভাগ করব। মানচিত্রকে কত ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটি ভাগের সংজ্ঞা ও উদাহরণ সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তো চলো এবারে শুরু করি। তো আজকে আমরা যেটা করছি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাপ, মানচিত্রের শ্রেণীবিভাগ। তো প্রথম আমরা প্রত্যেকটি কত ভাগ সেইটা প্রথমে জেনে নেব, তারপরে এর সংজ্ঞা এবং উদাহরণ জানবো। ঠিক আছে? তো চলো। তো মানচিত্রকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। তো আরেকটা কথা, মানচিত্রের শ্রেণীবিভাগ করার আগে আমাদেরকে জেনে নিতে হবে মানচিত্রটা কী। না, সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিছু অংশকে যখন দ্বিমাত্রিক তলের ওপর একটি নির্দিষ্ট স্কেল, অভিক্ষেপ ও প্রচলিত চিহ্ন দ্বারা ভূপৃষ্ঠের সাপেক্ষে নিজ অবস্থা ঠিক রেখে অঙ্কন করা হয় তখন তাকে মানচিত্র বলা হয়। ঠিক আছে? তো চলো এবারে শ্রেণীবিভাগটা করি। তো মানচিত্রকে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। মানচিত্রকে চার ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলের ভিত্তিতে ভাগ করতে পারি, উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে ভাগ করতে পারি, তথ্যের ভিত্তিতে ভাগ করতে পারি এবং অঙ্কনের ভিত্তিতে ভাগ করতে পারি। তো আমরা এই চার ভাগে মানচিত্রকে ভাগ করতে পারি: স্কেলের ভিত্তিতে, উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে এবং অঙ্কনের ভিত্তিতে। তো প্রথম আমরা এই তথ্যের ভিত্তিতে প্রথম আমরা এই স্কেলের ভিত্তিতে ভাগ করছি, তারপর পরপর আছে সেরকমভাবে আমরা ভাগ করব। তো চলো প্রথমে আমরা স্কেলের ভিত্তিতে মানচিত্রকে ভাগ করি। তো স্কেলের ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ। তো আমরা স্কেলের ভিত্তিতে মানচিত্রকে তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে বড় স্কেলের মানচিত্র বা লার্জ স্কেল ম্যাপ, দ্বিতীয় হচ্ছে মাঝারি স্কেলের মানচিত্র বা মিডিয়াম স্কেল ম্যাপ, তৃতীয় হচ্ছে ছোট স্কেলের মানচিত্র বা স্মল স্কেল ম্যাপ। তো আমরা এই তিনভাবে মানচিত্রকে ভাগ করতে পারি স্কেলের ওপর ভিত্তি করে। ঠিক আছে? তো প্রথম আমরা বড় স্কেলের মানচিত্রের সংজ্ঞা এবং উদাহরণ জানবো, তারপরে মাঝারি স্কেলের, তারপরে ছোট স্কেলের। ঠিক আছে? তো এইভাবে পরপর সিরিয়ালি আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো চলো এবারে বড় স্কেলের মানচিত্র। বড় স্কেলের মানচিত্র প্রথমে সংজ্ঞাটা জেনে নিই। বড় স্কেলের মানচিত্র কাকে বলে? না, যে মানচিত্রে ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থান বা অঞ্চলের ভৌগোলিক উপাদানসমূহকে বিশদভাবে উপস্থাপনে সক্ষম সেইরূপ মানচিত্রকে বৃহৎ স্কেলের মানচিত্র বলা হয়। এই সকল মানচিত্রে ভগ্নাংশ স্কেলের লবের অনুপাতে হরের পরিমাণ কম হয়। এক এক মানচিত্রের এক একক পরিসর বিশিষ্ট স্থানে ভূপৃষ্ঠের স্বল্প পরিসর স্থানের বিষয়বস্তু বিশদভাবে উপস্থাপন করা সম্ভব হয়। এর উদাহরণ হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ক্যাডাস্ট্রাল মানচিত্র বা মৌজা মানচিত্র, প্ল্যান বা কোনো প্রকল্পের নকশা। আর এই বড় স্কেলের মানচিত্র বা লার্জ স্কেল ম্যাপের আরএফ হচ্ছে 1:75,000 বা তারও কম। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। এবারে এই বড় স্কেলের মানচিত্রকে আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি। এই বড় স্কেলের মানচিত্রকে আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি। তো এক হচ্ছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, প্ল্যান আর মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। তো আমরা বড় স্কেলের মানচিত্রকে তিন ভাগে আবার ভাগ করতে পারি। তো চলো এই তিনটির এবারে সংজ্ঞার উদাহরণ আমরা জেনে নিই। প্রথমেই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। না, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ টোপোসিট নামে পরিচিত। এই মানচিত্র বৃহৎ স্কেলে আঁকা হয় যাতে ভূমিরূপ, নদ নদী, উদ্ভিদ প্রভৃতি প্রাকৃতিক ও জনবসতি, পথঘাট, খাল, সেতু, টেলিগ্রাফিক লাইন প্রভৃতি সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে মানচিত্রে উপস্থাপন করা সম্ভব হয়। প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে মানচিত্রে প্রদর্শিত অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশিত হয়।
ঠিক আছে, তো এই মানচিত্রে তো এর সংজ্ঞাটা কি বলেছে না, মানচিত্র নির্দিষ্ট স্কেলে, নির্দিষ্ট অভিক্ষেপে ও নির্দিষ্ট পরিসরে বিস্তীর্ণ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীকচিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয় তাকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলা হয়। ঠিক আছে, তো এরপর যাব প্ল্যান। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে না, যে কোনো রকমের প্রকল্প রূপায়ণে বৃহৎ স্কেলে নকশা প্রস্তুত করা হয়। ঘরবাড়ি নির্মাণে, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সুইমিং পুল, গ্যালারি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে বৃহৎ স্কেলে নকশা প্রস্তুত করা হয় যাতে সহজেই পরিকল্পনা মতো কাজটি করা যায়। প্ল্যান বা একটা হচ্ছে নকশা। তোমরা দেখবে আমরা যখন কোনো ঘরবাড়ি বা কোনো বড় কোনো একটা প্রজেক্ট করি, তখন আমরা তার আগে একটা নকশা তৈরি করি যে আমরা এইভাবে এই কাজটা করব, তো সেইটাই হচ্ছে প্ল্যান বা নকশা। ঠিক আছে, তো এরপর আসছি মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপটা কি না, ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র। এর স্কেল হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল, বা এর আরেকটা হচ্ছে 1:3960। ঠিক আছে, তো এই মানচিত্রের প্রত্যেকটি স্থানের অবস্থান, জমি, দাগ নম্বর অনুযায়ী সুনির্দিষ্টভাবে চিহ্নিত থাকে। দাগ নম্বর ধরে বিভিন্ন প্রকার তথ্য অতি সহজেই পাওয়া যায় এই মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপে। আর্থসামাজিক উন্নয়নে মানচিত্রের বিশ্লেষণে অনুযায়ী বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, তবে মৌজা মানচিত্র ভূমি ব্যবহার সংক্রান্ত কোডোক্রোমেটিক মানচিত্র প্রস্তুত করতে সবচেয়ে বেশি কাজে লাগে। এই মৌজা মানচিত্র তোমরা দেখতে পাবে, তোমরা যদি গ্রামে গঞ্জে থাকো, যখন দেখবে যখন কোনো আমাদের বাড়িঘর জরিপ কিংবা আমাদের কোনো জমি যখন জরিপ করা হয়, তখন দেখবে মৌজা মানচিত্র ব্যবহার করা হয়। তো সেইটাই হচ্ছে মৌজা মানচিত্র। ঠিক আছে, তো আমরা এই বড় স্কেলটা কমপ্লিট করলাম, এবারে মাঝারি স্কেলে আসবো। তো এই মাঝারি স্কেল কাকে বলে? মাঝারি স্কেলের মানচিত্র না, মূলত মধ্যম প্রকৃতির স্কেলের দ্বারা যখন মানচিত্র প্রস্তুত করা হয় তখন তাকে মাঝারি স্কেলের মানচিত্র বলা হয়। ঠিক আছে, যখন মধ্যম প্রকৃতির স্কেলের দ্বারা মানচিত্র প্রস্তুত করা হয় তখন তাকে মাঝারি স্কেলের মানচিত্র বলা হয়। এর আরএফ হচ্ছে 1:60,000 থেকে 1:75,000-এর মধ্যে আরএফ হয়। ঠিক আছে, এর এক্সাম্পল হচ্ছে দেওয়াল মানচিত্র, টোপো ম্যাপের ডিগ্রি ও কোয়াড্র্যান্ট শিট। ঠিক আছে, তো তো এই গেল মাঝারি স্কেলের মানচিত্র। এবার আসবো ছোট স্কেলের মানচিত্র। ছোট স্কেলের মানচিত্র না, যে সকল মানচিত্রে দেশ, মহাদেশ অথবা সমগ্র পৃথিবীর বিস্তৃত অঞ্চলে স্বল্প পরিমাণ ভৌগোলিক উপাদান সমূহ দেখানো হয় সেগুলিকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ, মানচিত্রাবলী, অ্যাটলাস। এর আরএফ হচ্ছে 1:60,000। ঠিক আছে, তো এবার এই ছোট স্কেলের মানচিত্র বা স্মল স্কেল ম্যাপকে দুই ভাগে ভাগ করা যায়। হচ্ছে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ, অ্যাটলাস ম্যাপ। ঠিক আছে, তো এবারে এই দুটোর সংজ্ঞা আর উদাহরণ আমরা জেনে নিই আগে, চলো। প্রথমে আসছি দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ। এই মানচিত্রগুলি ক্ষুদ্র স্কেলে আঁকা হয়। শ্রেণীকক্ষের ক্ষেত্রে এগুলি বিশেষ কার্যকরী হয়। এই সকল মানচিত্রে ভূপ্রকৃতি, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ুর বিভিন্ন উপাদান, বৃষ্টিপাত, উষ্ণতা প্রভৃতি, সড়কপথ, রেলপথ ইত্যাদি উপস্থাপন করা হয়। এছাড়াও দেশ, মহাদেশ প্রভৃতির বিষয়ানুগ মানচিত্র প্রস্তুত করা হয়। স্কুল এবং বিভিন্ন অফিস কাছারিতে ব্যবহারের জন্য বিভিন্ন দেওয়াল মানচিত্র প্রস্তুত করা হয়। তো এগুলো তো আমরা স্কুলে দেখতে পাবে। স্কুলে যে মানচিত্রগুলো টাঙানো থাকে সেগুলো দেখবে ওয়াল ম্যাপ। ওয়ালে থাকে মানে দেওয়ালে থাকে, তার জন্য এগুলো বলা হয় ওয়াল ম্যাপ। ঠিক আছে, তো এই গেল ওয়াল ম্যাপ। এবার আসছি অ্যাটলাস ম্যাপ। অ্যাটলাস ম্যাপটা কি? মানচিত্রাবলী বা অ্যাটলাস। একাধিক মানচিত্রকে যখন পুস্তকের আকারে প্রকাশ করা হয় তখন তাকে মানচিত্রাবলী বা অ্যাটলাস বলা হয়। এদের স্কেল দেয়াল মানচিত্র অপেক্ষা ছোট হয়। মানচিত্রের স্কেল ছোট হয় ভৌগোলিক উপাদানসমূহের মধ্যে যেগুলি বিশেষ তাৎপর্যপূর্ণ সেগুলিকেই কেবলমাত্র দেখানো হয়। এইরূপ মানচিত্রে দেশ, মহাদেশ এমনকি সমগ্র পৃথিবীর বিষয়বস্তু উপস্থাপন করা হয়। একটি মাত্র
ভৌগোলিক উপাদানের উপর জোর না দিয়ে মানচিত্রাবলীতে ব্যবহৃত পৃথক পৃথক পৃষ্ঠায় পৃথক পৃথক উপাদানসমূহের উপস্থাপন করা হয়। ভৌগোলিক উপাদানের উপস্থাপনের বিচারে মানচিত্রাবলী হল অসংখ্য বিষয়ানুগ মানচিত্রের উপর পরপর উপস্থাপন। ঠিক আছে, তো এই গেল অ্যাটলাস ম্যাপ। তো এবার আমরা মানচিত্রকে উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে শ্রেণীবিভাগ করব। তো আমরা প্রথমে শ্রেণীবিভাগ করেছিলাম স্কেলের ভিত্তিতে, এবার আমরা শ্রেণীবিভাগ করব উদ্দেশ্য বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ ম্যাপ বেসড অন অবজেক্ট অ্যান্ড কন্টেন্ট। ঠিক আছে, তো উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রকে আমরা এই 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাকৃতিক মানচিত্র বা ফিজিক্যাল ম্যাপ, সাংস্কৃতিক মানচিত্র বা কালচারাল ম্যাপ, থিমেটিক ম্যাপ, আর 4 নম্বর হচ্ছে সাধারণ সংকল্পসূচক মানচিত্র বা জেনারেল পারপোজ ম্যাপ। তো এই 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। তো চলে এই 4টি মানচিত্রের সংজ্ঞা এবং উদাহরণ আমরা জেনে নিই। চলো, প্রথমেই প্রাকৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্রটা কি না, প্রাকৃতিক মানচিত্রে ভূমিরূপ, ভূতত্ত্ব, নদ-নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু, ভূ প্রভৃতি পৃথিবীর কেবলমাত্র প্রাকৃতিক উপাদানগুলি যে মানচিত্রে উপস্থাপন করা হয় সেগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। বিভিন্ন প্রাকৃতিক জিনিস যে সব মানচিত্র উপস্থাপন করা হয় সে সমস্ত মানচিত্রকে প্রাকৃতিক মানচিত্র বলা হয়। তো এবারে প্রাকৃতিক মানচিত্রকে আমরা আবার অনেকগুলি ভাগে ভাগ করতে পারি। তো এই প্রাকৃতিক মানচিত্রকে আবার কয় ভাগে ভাগ করা যায় না, এটা আমরা 5 ভাগে ভাগ করতে পারি। আরও ভূপ্রাকৃতিক মানচিত্র, এটা হচ্ছে ভূপ্রাকৃতিক মানচিত্র বা ফিজিওগ্রাফিক ম্যাপ, স্বাভাবিক উদ্ভিদ মানচিত্র বা ভেজিটেশন ম্যাপ, মৃত্তিকা মানচিত্র বা সয়েল ম্যাপ, ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ, আবহাওয়া মানচিত্র বা ওয়েদারের ম্যাপ। ঠিক আছে, তো 5টি ভাগের এবারে আমরা সংজ্ঞার উদাহরণ দেখে নিই। চলো, তো প্রথমে আসছি ভূপ্রাকৃতিক মানচিত্র। তো এখানে লেখাগুলো একটু ব্লারি এসেছে, সেজন্য আমি দুঃখিত। ভূপ্রাকৃতিক মানচিত্র বা ফিজিওগ্রাফি ম্যাপের সংজ্ঞা হচ্ছে না, যে মানচিত্রের দ্বারা কোনো একটি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করা হয় তাকে ভূপ্রাকৃতিক মানচিত্র বা ফিজিওগ্রাফিক ম্যাপ বলা হয়। এর উদাহরণ হচ্ছে পাহাড়, পর্বত, মালভূমি মানচিত্র, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তো এইগুলি হচ্ছে উদাহরণ। এবার আসছি স্বাভাবিক উদ্ভিদ মানচিত্র। স্বাভাবিক উদ্ভিদ মানচিত্র ভেজিটেশন ম্যাপ কাকে বলে না, যে মানচিত্রের দ্বারা বিভিন্ন প্রকার বা প্রজাতির উদ্ভিদ ও বনভূমি প্রদর্শিত হয় তাকে উদ্ভিদ মানচিত্র বা তাকে স্বাভাবিক উদ্ভিদ মানচিত্র বা ভেজিটেশন ম্যাপ বলা হয়। তো উদাহরণ হচ্ছে তৃণভূমির মানচিত্র, বনভূমির মানচিত্র। এবার আসছি মৃত্তিকা মানচিত্র। মৃত্তিকা মানচিত্র বা সয়েল ম্যাপ না, ভিন্ন প্রকৃতির মৃত্তিকার বিস্তার যে মানচিত্রের দ্বারা উপস্থাপিত হয় তাকে মৃত্তিকা মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে স্বদেশ ও রাজ্যব্যাপী মৃত্তিকার বণ্টন। ঠিক আছে, এবারে আসছি ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ। যে মানচিত্রের দ্বারা ভূত্বকের নিম্ন স্তরের বিভিন্ন শিলাস্তরের অবস্থান জানা যায় তাকে ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ বলা হয়। এর উদাহরণ হচ্ছে ভূতাত্ত্বিক মানচিত্র। এর উদাহরণ হচ্ছে এবার আসছি আবহাওয়া মানচিত্র, ওয়েদারিং ম্যাপ। না, যে মানচিত্রের দ্বারা অঞ্চলভেদে বায়ুর চাপ, বায়ুর প্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি আবহাওয়াগত বৈষম্য পরিলক্ষিত হয় তাকে আবহাওয়া মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে দৈনিক আবহাওয়া মানচিত্র। তো এই গেল। তো এবার আসছি সাংস্কৃতিক মানচিত্র। তো সাংস্কৃতিক মানচিত্রটা কি না, মনুষ্যসৃষ্ট সাংস্কৃতিক পরিবেশের ভৌগোলিক উপাদানসমূহ যথা গ্রামীণ ও পৌর জনবসতির বণ্টন, পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন সংক্রান্ত প্রবাহচিত্র প্রভৃতি সাংস্কৃতিক মানচিত্রের বিষয়বস্তু। এছাড়াও ইতিহাস প্রসিদ্ধ স্থান, শিল্প কলকারখানার বণ্টন ও জাতিগত বণ্টন প্রভৃতি এই মানচিত্রের প্রতিপাদ্য বিষয়। তো এই ছিল সাংস্কৃতিক ম্যাপ। তো এই সাংস্কৃতিক মানচিত্রকেও আমরা আবার অনেকগুলি ভাগে ভাগ করতে পারি। তো চলো দেখে নেই। তো সাংস্কৃতিক মানচিত্রকে আমরা এই 5 ভাগে আমরা ভাগ 5 ভাগে না
সেই সাংস্কৃতিক মানচিত্রকে আমরা এবারে এই 5 ভাগে ভাগ করতে পারি। তো চলো দেখে নিই। তো প্রথমে ভাগ করতে পারি জাতিগত মানচিত্র বা এথনোগ্রাফিক ম্যাপ, 2 হচ্ছে অর্থনৈতিক মানচিত্র বা ইকোনমিক ম্যাপ, তৃতীয় হচ্ছে প্রতিরক্ষাগত মানচিত্র বা মিলিটারি ম্যাপ, চতুর্থ হচ্ছে ভূমিভাবাসূচক মানচিত্র বা ল্যান্ড ইউজ ম্যাপ, পঞ্চম হচ্ছে জনসংখ্যাসূচক মানচিত্র বা ডেমোগ্রাফি ম্যাপ। আরেকটি বিষয়, এইখানে আমি একটি মানচিত্র লিখতে আমি ভুলে গেছি, সেটি হচ্ছে রাজনৈতিক ম্যাপ, অর্থাৎ রাজনৈতিক মানচিত্র বা পলিটিক্যাল ম্যাপ। তো এই কালচারাল বা সাংস্কৃতিক মানচিত্রকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। তো এখানে রাজনৈতিক বিষয়টা এখানে লেখা হয়নি, তো এটা এখানে মিস হয়ে গেছে, তো এখানে রাজনৈতিকটাও যোগ হয়ে যাবে। তো অর্থাৎ এখানে ছয় ভাগে এটা আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে। তো এক হচ্ছে জাতিগত, অর্থনৈতিক, প্রতিরক্ষাগত, রাজনৈতিক, ভূমিভাবাসূচক, জনসংখ্যাসূচক মানচিত্র, তো এই আমরা 6 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এবারে প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ আমরা দেখে নেই। প্রথমে রয়েছে জাতিগত মানচিত্র বা এথনোগ্রাফিক ম্যাপ। যে মানচিত্রের দ্বারা সমগ্র অঞ্চলের জাতি ও উপজাতিগত অঞ্চল উপস্থাপিত হয় তাকে জাতিগত মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে ককেশয়েড ও নিগ্রয়েডের জন্য প্রস্তুত মানচিত্র, ঠিক আছে। এরপর অর্থনৈতিক মানচিত্র বা ইকোনমিক ম্যাপ, যে মানচিত্রের দ্বারা যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা প্রভৃতি নির্দেশিত হয় তাকে অর্থনৈতিক মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে অর্থনৈতিক মানচিত্র, ঠিক আছে। এরপর আসছি রাজনৈতিক মানচিত্র, যেটা আমি মিস করেছিলাম, যেটা লেখা হয়নি, সেটা এখানে রয়েছে। না এর সংজ্ঞা হচ্ছে না, যে মানচিত্রের দ্বারা দুটি দেশ, রাজ্য, জেলা, সীমানা ও ব্লক অঞ্চলের রাজনৈতিক সম্পর্ক সীমানা উপস্থাপিত হয় তাকে রাজনৈতিক মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে ব্লক ম্যাপ, ঠিক আছে। এরপর প্রতিরক্ষাগত মানচিত্র বা মিলিটারি ম্যাপ। না, প্রতিরক্ষা বিষয়গুলি যে মানচিত্রের দ্বারা উপস্থাপিত করা হয় তাকে প্রতিরক্ষাগত ম্যাপ বলা হয়। এর উদাহরণ হচ্ছে এই মানচিত্রের দ্বারা স্ট্র্যাটেজিক পয়েন্ট, ক্ষুদ্রতম দূরত্ব অঞ্চল প্রভৃতি নির্দেশিত হয়। এবার আসছি ভূমি ব্যবহার সূচক মানচিত্র বা ল্যান্ড ইউজ ম্যাপ। না, যে মানচিত্রের দ্বারা কোনো অঞ্চলের ভূমির ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করা যায়, যথা জনবসতি অঞ্চল, কৃষি অঞ্চল, যোগাযোগ ব্যবস্থা, খেলার মাঠ ইত্যাদি, তাকে বলা হয় ল্যান্ড ইউজ ম্যাপ বা ভূমি ব্যবহারসূচক মানচিত্র। এর উদাহরণ হচ্ছে নগরীয় ভূমি ব্যবস্থাপনা, ঠিক আছে। এরপর আসছি শেষ, অর্থাৎ জনসংখ্যাসূচক মানচিত্র বা ডেমোগ্রাফিক ম্যাপ। না, যে মানচিত্রের দ্বারা জনসংখ্যাগত বিভিন্ন সূচকগুলি মানচিত্রের দ্বারা উপস্থাপিত হয় তাকে জনসংখ্যাগত মানচিত্র বা ডেমোগ্রাফিক ম্যাপ বলা হয়। এর উদাহরণ হচ্ছে জনসংখ্যা ঘনত্বমূলক মানচিত্র। এই গেল। এবার আসছি আমরা থিমেটিক ম্যাপ। থিমেটিক মানচিত্র কি? থিমেটিক মানচিত্র বা বিষয়ানুগ মানচিত্র। না, থিম শব্দের আক্ষরিক অর্থ হলো বিষয়। যে মানচিত্রে একাধিক ভৌগোলিক উপাদানের পরিবর্তে কেবল একটি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট ভৌগোলিক উপাদানের বণ্টনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয় তাকে বিষয়ানুগ মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলা হয়। তো এখানে আবহাওয়ার অবস্থা, জলবায়ু, শ্রেণীবিন্যাস, বৃষ্টিপাতের বণ্টন, স্বাভাবিক উদ্ভিদ ও খনিজের বণ্টন, শিল্পের অবস্থান, জনসংখ্যার বণ্টন, পরিবহন ব্যবস্থা প্রভৃতি ভৌগোলিক উপাদানসমূহকে পৃথক পৃথকভাবে মানচিত্র অঙ্কন করা হলে এক একটি মানচিত্রকে বিষয়ানুগ মানচিত্রের মর্যাদা দেওয়া হবে। তো এই গেল থিমেটিক মানচিত্র বা বিষয়ানুগ মানচিত্র। এবার আসছি সাধারণ সংকল্পসূচক মানচিত্র বা জেনারেল পারপোজ ম্যাপ। না, সাধারণ সংকল্পসূচক মানচিত্রে ভৌগোলিক পরিবেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান উভয় প্রকার ভৌগোলিক উপাদান যথাযথভাবে উপস্থাপন করা হয়। এরূপ মানচিত্রে একটিমাত্র ভৌগোলিক উপাদানের উপর গুরুত্ব আরোপ না করে উদ্দেশ্য অনুযায়ী নির্বাচিত প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ বিশদভাবে উপস্থাপন করা হয়। এই জাতীয় মানচিত্র থেকে উভয় প্রকার উপাদানের মধ্যে আন্তঃসম্পর্ক সহজেই নিরূপণ করা যায়। তো এই গেল জেনারেল পারপোজ ম্যাপ বা
সাধারণ সংকল্পসূচক মানচিত্র। এবার আমরা মানচিত্রকে তথ্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ করব। ঠিক আছে, তো এবার আসছি তথ্যের ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ ম্যাপ বেসড অন ইনফরমেশন। তো তথ্যের ভিত্তিতে মানচিত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গুণগত মানচিত্র, আরেকটি হচ্ছে পরিমাণগত মানচিত্র। এই যে গুণগত মানচিত্র এবং দুই হচ্ছে পরিমাণগত মানচিত্র। তো আমরা তথ্যের ভিত্তিতে মানচিত্রে দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে গুণগত মানচিত্র আর একটি হচ্ছে পরিমাণগত মানচিত্র। তো চলে এবার এই দুটি মানচিত্রের সংজ্ঞা আর উদাহরণ জেনে নেই। গুণগত মানচিত্র কাকে বলে? না, বিশেষ গুণ বা বিষয় দিয়ে প্রকাশিত মানচিত্রকে গুণগত মানচিত্র বলা হয়। এর উদাহরণ হচ্ছে যেমন মাটি, উদ্ভিদ, ধর্ম প্রভৃতি মানচিত্র। তো এই গেল গুণগত মানচিত্র। এবার আসছি পরিমাণগত মানচিত্র। না, নির্দিষ্ট পরিসংখ্যার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে পরিমাণগত মানচিত্র বলা হয়। যেমন বিন্দু মানচিত্র, প্রবাহ রেখা মানচিত্র। ঠিক আছে, তো এই গেল। এবার আসছি অঙ্কনের ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ। তো এটা হচ্ছে সর্বশেষ ভাগ এইটা। তো অঙ্কনের ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ম্যাপ বেসড অন ড্রয়িং, শেষ ভাগ এইটা। তো অঙ্কনের পদ্ধতি অনুসারে মানচিত্রকে আমরা এই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ক্লোরোপ্লেট মানচিত্র, দুই হচ্ছে আইসোপ্লেট মানচিত্র, তিন হচ্ছে কোরোক্রোমেটিক মানচিত্র, চার হচ্ছে কোরো স্কিমেটিক মানচিত্র, আর পাঁচ হচ্ছে ফ্লো ম্যাপ বা প্রবাহ মানচিত্র। তো এই ছয়টি ভাগে আমরা এই পাঁচটি ভাগে আমরা ভাগ করতে পারি। আরেকবার বলে দিই: ক্লোরোপ্লেট ম্যাপ, আইসোপ্লেট ম্যাপ, কোরোক্রোমেটিক ম্যাপ, কোরো স্কিমেটিক ম্যাপ, ফ্লো ম্যাপ। ঠিক আছে, তো এই পাঁচটি মানচিত্রের এবারে সংজ্ঞার উদাহরণ জেনে নিই। চলো। ছবিটা অনেক আবছায়া হয়েছে, সেজন্য আমি দুঃখিত, পরিষ্কার হয়নি এই জায়গাটা। প্রথমে আসছি ক্লোরোপ্লেট মানচিত্র। না, ক্লোরোপ্লেট মানচিত্র কাকে বলে? না, রং বা চিহ্নের তীব্রতার উপর ভিত্তি করে এবং উপাদানের ঘনত্বের উপর নির্ভর করে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে ক্লোরোপ্লেট মানচিত্র বলা হয়। উদাহরণ হচ্ছে জনসংখ্যা ঘনত্ব মানচিত্র, নদীর ঘনত্ব মানচিত্র, বনভূমির ঘনত্ব মানচিত্র। এবার আসছি আইসোপ্লেট মানচিত্র। না, সমমান যুক্ত রেখাগুলিকে যুক্ত করে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে আইসোপ্লেট মানচিত্র বলা হয়। এই মানচিত্র পরিমাণগত তথ্য উপস্থাপন করে। এর উদাহরণ হচ্ছে আইসোবার, আইসোহেল ইত্যাদি। এবার আসছি কোরোক্রোমেটিক ম্যাপ। না, কোনো একটি বৈশ্বিক বণ্টন দেখানোর জন্য যখন রং ব্যবহৃত হয়, এই ভিন্ন ভিন্ন রং ব্যবহৃত মানচিত্র ক্রোমেটিক মানচিত্র নামে পরিচিত। যেমন মৃত্তিকা মানচিত্র, ভূমিব্যবহার মানচিত্র। ঠিক আছে, তো এবারে কোরো স্কিমেটিক ম্যাপ। বর্ণ, চিহ্ন, বিন্দু চিহ্ন, রেখা চিহ্নের সাহায্যে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে কোরো স্কিমেটিক মানচিত্র বলা হয়। ঠিক আছে, এটি সেমি কোয়ালিটেটিভ ম্যাপ। এর উদাহরণ হচ্ছে খনিজ পদার্থের বণ্টন মানচিত্র। এবার আসছি প্রবাহ মানচিত্র বা ফ্লো ম্যাপ। পরিবহনের পরিমাণ ও ধরনের উপর নির্ভর করে যে মানচিত্র অঙ্কন করা হয় তা প্রবাহ মানচিত্র নামে পরিচিত। এটি একটি পরিমাণগত মানচিত্র। এর উদাহরণ হচ্ছে যানবাহনের চলাচলের মানচিত্র। তো আমি সমস্ত ভাগগুলো আলোচনা করলাম। বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, আর আমি যদি কোনো বিষয় মিস করে থাকি তাহলে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওতে কি লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক থেকে আমাদেরকে অনেক মোটিভেশন দেয় আরও নতুন ভিডিও বানানোর জন্য। ঠিক আছে, তো
ভিডিওটি আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর আমাকে কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করার জন্য এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ লাল কালারের, তো এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।